সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়। অধ্যায়টির শিরোনাম ছিল বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে এর অঙ্গের মধ্যে প্রধানতম অঙ্গ শাসন বিভাগ। শাসন বিভাগের গুরুত্বপূর্ণ দুটি পদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, কোন একটি রাষ্ট্রের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য সরকারকে মূলত তিনটি কাজ করতে হয় বা তিন ধরনের কাজ করতে হয়। এক, আইন প্রণয়ন করা; দুই, শাসন পরিচালনা করা; এবং বিচার কার্য সম্পাদন করা। সরকারের এই তিনটি কাজ করার জন্য তিনটি বিভাগ রয়েছে। আমরা ইতিপূর্বে এই বিভাগগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আজ আবার একটু দেখে নিই। সরকারের বিভাগ হলো তিনটি। প্রথমটি হলো শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সরকারের আইন বিভাগ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচ্য পরিচ্ছেদ হলো 7.1.2 আইন বিভাগ এবং আইন বিভাগের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইনসভা বা জাতীয় সংসদ, যেটি বলি আমরা, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগেই পড়েছি যে আইন বিভাগের মূল কাজ হলো প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা, বিদ্যমান যে আইনগুলো আছে সেই আইনগুলোকে পরিবর্ধন ও সংশোধন করা। আইন বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। এটি হলো আইন বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই আইনসভা বা পার্লামেন্ট, এটি বিশ্বের বিভিন্ন দেশের আইনসভাকে বিভিন্ন নামে ডাকা হয়। আমরা যেমন জানি যে আমাদের বাংলাদেশের আইনসভাকে জাতীয় সংসদ বলা হয়, আবার অনেক ক্ষেত্রে এটিকে পার্লামেন্ট বলা হয়। মুসলিম দেশগুলোতে মজলিস হিসেবে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে অথবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে আইনসভা গঠিত হয়। অধিকাংশ গণতান্ত্রিক দেশে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে এই আইনসভা গঠিত হয়। তবে অনেক ক্ষেত্রে বিশেষ কারণে অনেক সময় মনোনীত সদস্যদের নিয়েও এই আইনসভা গঠিত হতে পারে। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পরে সেটি কার্যকর বলে গণ্য হয় বা কার্যকর হয়। আমরা একটু বাংলাদেশের আইনসভাটা দেখে নিই। আমরা জানি যে বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত এবং এই জাতীয় সংসদের মোট আসন হলো 350টি। এর মধ্যে সাধারণ আসন 300টি, অর্থাৎ সারা বাংলাদেশকে ভৌগোলিকভাবে 300টি ভাগে বিভক্ত করে প্রতিটি অংশ থেকে একজন করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়। সেই হিসেবে সাধারণ আসন হলো 300টি এবং সংরক্ষিত আসন হলো 50টি। এই সংরক্ষিত আসন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত থাকে। এই 50টি আসনে এবং সাধারণ 300টি, এই মোট 350 আসন নিয়ে আমাদের জাতীয় সংসদ গঠিত হয়। আসলে সংরক্ষিত আসন নারীদের জন্য 50টি, এর অর্থ এই নয় যে নারীরা অন্য কোথাও নির্বাচন করতে পারবে না। সাধারণ আসনেও নারীরা নির্বাচন করতে পারে, তবে শুধুমাত্র নারীদের জন্য 50টি আসন সংরক্ষণ করা আছে। অর্থাৎ আমরা জানি যে সংরক্ষিত আসন ছাড়াও নারীরা সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। যেমন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে পর্দায় তোমরা দুটো ছবি দেখছো, সেই ছবির মানুষগুলোকে নিশ্চয়ই তোমরা চেনো। এদের মধ্যে একজন হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং আরেকজন হলো অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। ডক্টর শিরিন শারমিন চৌধুরী আমাদের মাননীয় সংসদের স্পিকার এবং অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া আমাদের মাননীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্বরত আছেন। এই স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা হবেন? সংসদ সদস্যদের মধ্য থেকে সদস্যদের ভোটে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই অবশ্যই সংসদ সদস্য হবেন এবং তাদের মধ্য থেকে ভোটাধিকারের মাধ্যমে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু দেখে নিই জাতীয় সংসদের মেয়াদ। মূলত জাতীয় সংসদের মেয়াদ হলো 5 বছর। কোনো ব্যত্যয় না ঘটলে প্রতি 5 বছর পর পর জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা,
বাংলাদেশে দীর্ঘদিন সংসদীয় গণতন্ত্র অনুপস্থিত ছিল। ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা গঠন করা হয়। এই সরকার ব্যবস্থা গঠনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের আইন প্রণয়ন করা, শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ করা, অর্থ সংক্রান্ত তদারকি, নির্বাচন ইত্যাদি ক্ষেত্রে আমাদের জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা জাতীয় সংসদের এই ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব আইন প্রণয়ন ক্ষমতা। আমাদের মহান সংবিধানের ৬৫ অনুচ্ছেদে বলা আছে, আমাদের দেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এর উপর প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত থাকবে। এটি সংবিধানের ৬৫ অনুচ্ছেদে বলা আছে। এই কারণেই জাতীয় সংসদ সকল প্রকার আইন প্রণয়নের ক্ষমতা সংরক্ষণ করে। শুধুমাত্র আইন প্রণয়ন নয়, বিদ্যমান আইনের প্রয়োজনীয় পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, সংযোজন, বিয়োজন সবকিছুই আইনসভায় করতে পারে বা আইনসভা ছাড়া এটি করা সম্ভব হয় না। সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো আইন তৈরিও করতে পারে অথবা বিদ্যমান আইনে এই সংযোজন বিয়োজন করতে পারে। সংসদ আইনের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান করতে পারে, বিধি, উপবিধি বা প্রবিধান এগুলো প্রণয়নের ক্ষমতা দিতে পারে। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি প্রদান করবে। আমরা একটু আগে দেখেছি যে সংসদ প্রণীত যে কোনো আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের মাধ্যমে সেটি কার্যকর হয় এবং এটি নিয়ম হলো যে সংসদ যে আইনটি পাশ করবে মহামান্য রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে তাকে সম্মতি প্রদান করবেন। এরপরে আমরা চলে যাব সরকার গঠন বিষয়ক ক্ষমতায়। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার গঠনে সংসদ একটি বিশাল ভূমিকা পালন করে থাকে। কারণ আমরা জানি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করেন। কাকে নিয়োগ করেন? নির্বাচিত সংসদদের মধ্যে যে দলের সবচেয়ে বেশি সংসদ সদস্য নির্বাচিত হয়, সেই দলের যিনি নেতা হন তাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী যদি কোনো কারণে সংসদের আস্থা হারান, তাহলে সেই সংসদের বা সেই সরকার ব্যবস্থার পতন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রের অর্থ কিভাবে ব্যয় করা হবে অথবা রাষ্ট্র কিভাবে অর্থগুলো আয় করবে, এই সব কিছুর উপরই সংসদ তার দৃষ্টি দেয়। অর্থাৎ সংসদের হিসাবের মধ্যে এটি থাকে। সংসদের অনুমোদন ব্যতীত কোনো প্রকার ব্যয় করা সম্ভব হয় না। এমনকি রাষ্ট্রীয় প্রয়োজনে যদি কোনো কর আরোপ করতে হয় বা কর সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রেও জাতীয় সংসদের অনুমোদন অবশ্যই নিতে হবে। আমরা জানি যে প্রতি বছরে সরকারের আয় ব্যয়ের হিসাবে যে বিবরণী, যেটি বাজেট নামে পরিচিত, এই বাজেটটি কিন্তু সংসদেই অর্থমন্ত্রী পেশ করেন এবং সংসদ যদি সর্বসম্মতভাবে এটি আস্থা জ্ঞাপন করে, তাহলে বাজেটের আলোকে পরবর্তী ১ বছরে একটি রাষ্ট্রের যাবতীয় অর্থনৈতিক কার্যাবলীগুলো সম্পূর্ণ করা হয়। মোটামুটি আমরা এটা বলতে পারি যে জাতীয় সংসদ রাষ্ট্রীয় এবং সরকারি সকল ব্যয়কে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সংসদের সম্মতি ছাড়া এই কাজগুলো কখনোই করা সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাব বিচার বিষয়ক ক্ষমতা। সংসদ কিছু বিচার বিষয়ক ক্ষমতা সংরক্ষণ করে। যেমন সংবিধান অনুযায়ী সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। কোনো কারণে রাষ্ট্রপতি যদি কোনো কারণে সংসদের আস্থাহীনতায় ভোগেন বা সংসদ যদি তার প্রতি আস্থা না রাখে, তাহলে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। মূলত সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক বা মানসিক অসুস্থতা বা তার যে কোনো প্রকার অক্ষমতা, এই কারণে সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করে থাকে। প্রয়োজনে সংসদ শুধু রাষ্ট্রপতি নয়, স্পিকার, ডেপুটি স্পিকার বা ন্যায়পালকে অপসারণ করতে পারে। অর্থাৎ
সংসদ সদস্যদের মধ্য থেকে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদ ন্যায়পাল হিসেবে যে নিযুক্ত হন তাকে অপসারণের ক্ষমতা জাতীয় সংসদ সংরক্ষণ করে। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিচার কাজও সংসদ পরিচালনা করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাব নির্বাচন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদের নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার, ডেপুটি স্পিকার, ন্যায়পাল বিভিন্ন পদের নির্বাচনের দায়িত্ব সংসদের উপর ন্যস্ত থাকে। সংসদ বিভিন্ন কমিটির মাধ্যমে এই নির্বাচনের কাজগুলো পরিচালনা করে থাকে। এরপর আমরা চলে যাব সংবিধান সংরক্ষণ ও সংশোধন। আমরা জানি বিচার বিভাগের মূল কাজ আইন প্রণয়ন করা এবং বিদ্যমান আইনের পরিবর্তন ও সংযোজন বিয়োজন করা। ঠিক অনুরূপভাবে আমাদের যে মহান সংবিধান আছে, এই সংবিধানের সংরক্ষণ এবং সংশোধন এই গুরু দায়িত্বটি পালন করে থাকে জাতীয় সংসদ। সংবিধানের প্রধান আমানতদার হিসেবে সংসদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধানের যে কোনো সংশোধনী সম্ভব তখনই যখন সেটি জাতীয় সংসদে সর্বসম্মতভাবে বা নির্দিষ্ট যে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী সেটি পাশ হয়। যেমন আমাদের দেশে বলা আছে যে 2/3 সদস্যদের সম্মতির ভিত্তিতে সংবিধানের যে কোনো ধারা সংযোজন বা বিয়োজন বা পরিবর্তন বা পরিবর্তন বা পরিমার্জন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই 6টি বাদে জাতীয় সংসদ আরেকটি গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। এগুলোকে যদি বলি আমরা অন্যান্য ক্ষমতা, যেমন সুপ্রিম কোর্ট ব্যতীত আদালত প্রতিষ্ঠার জন্য অবশ্যই সংসদ আইন প্রণয়ন করতে পারে। কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা বা বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি এগুলো অনুমোদন করার ক্ষমতাও সংসদ সংরক্ষণ করে। স্থানীয় শাসন সংক্রান্ত বিভিন্ন বিধি বা প্রবিধান এগুলো সংসদ প্রণয়ন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে এবং মন্ত্রিপরিষদ শাসিত দেশে জাতীয় সংসদ অনেকগুলো দায়িত্ব তারা পালন করে থাকে এবং বিভিন্ন রাষ্ট্রের প্রয়োজনে এখন দেখা যাচ্ছে যে শাসন বিভাগ ব্যাপক ক্ষমতা লাভ করেছে। তাই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা যদি না করা হয় তাহলে শাসন বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে পারে বা স্বৈরাচারী হয়ে উঠে থাকে। এই কারণে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং এই নিয়ন্ত্রণের কাজটি জাতীয় সংসদ করতে পারে। অর্থাৎ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য আইনসভার নিকট শাসন বিভাগকে তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ক্ষেত্রে কিছু কিছু কাজের মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা যায়। যেমন সংসদে প্রশ্ন জিজ্ঞাসা, পরিপূরক প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দা প্রস্তাব উত্থাপন, মুলতবি প্রস্তাব উত্থাপন, বিল বা বাজেট প্রত্যাখ্যান, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন, প্রশাসনিক দুর্নীতি রোধের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, এই কাজগুলো জাতীয় সংসদ করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা জানি যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতাই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা শাসন সংক্রান্ত সকল কাজের জন্য সংসদের নিকট দায়ী থাকেন। সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। এখানে সরকার বলতে প্রধানমন্ত্রী এবং তার অধীনে মন্ত্রিপরিষদকে বোঝানো হয়েছে। সংসদ সরকারের যে কোনো ভালো কাজের যেমন প্রশংসা করবে, ঠিক তেমনি সরকারের যে কোনো মন্দ কাজের সমালোচনাও করতে পারে। এ কারণে সরকারকে সকল শাসন সংক্রান্ত কাজের জন্য সংসদ কি চায় বা সংসদের মনোভাবের প্রতি মনোযোগ দিতে হয়। এভাবেই আসলে সংসদীয় ব্যবস্থায় সরকারের উপর সংসদ তার নিয়ন্ত্রণ রক্ষা করতে পারে। আমরা জানি যে সংসদ সদস্যদের যদি কোনো কারণে আস্থা হারায় তাহলে যে কোনো মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হবেন। আর আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদত্যাগের অর্থই হলো সম্পূর্ণ মন্ত্রিসভার পদত্যাগ। অর্থাৎ এক্ষেত্রে নতুন নির্বাচনের মাধ্যমে আবার নতুন করে একটি সরকার গঠন করতে হয়। অর্থাৎ জাতীয় সংসদ যদি কার্যকরভাবে
কাজ করতে পারে, তাহলে অবশ্যই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন বিভাগকে স্বৈরাচারী হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শাসন বিভাগের একটি বড় দায়িত্ব দেশের শাসন কার্য পরিচালনা করা এবং এই শাসন কার্য পরিচালনা করতে গিয়ে সে যাতে স্বৈরাচারী আচরণ না করে, এই কারণে জাতীয় সংসদ বিভিন্ন পদ্ধতিতে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের জাতীয় সংসদের বা যে কোনো আইনসভার সদস্যগণ তাদের এলাকার অভাব, অভিযোগ, সমস্যা মন্ত্রীদের গোচরীভূত করে এবং সমস্যা সমাধানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। এটি জাতীয় সংসদের মাধ্যমেই করা হয়ে থাকে। আইনসভায় জনগণের অভাব, অভিযোগ আলোচনার উপযুক্ত ফোরাম হিসেবে কাজ করে থাকে। আইনসভা জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধন রচনা করে। এক্ষেত্রে আইনসভা দেশের জনগণ এবং দেশের সরকারের মধ্যে সেতুবন্ধন রচনা করে। আমরা জানি যে গণতন্ত্রের অর্থই হলো জনগণের শাসন। প্রিয় শিক্ষার্থীরা, গণতন্ত্রের মূল অর্থই হলো জনগণের শাসন। এই হিসেবে আইনসভা গণতন্ত্রকে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আমরা বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।